আমি যদি আপনাকে স্মরণ করে দিই, সোশ্যাল মিডিয়ার কথা আমি একটু পরে আসছি, যে ২০১০ সাল থেকেও যদি আমি ধরি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে লাগাতার ২০০৯ সাল থেকে। ২০১০ সাল থেকে যদি ধরি, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশ, দিনকাল, অর্থাৎ যেসব মিডিয়ার মালিকানার ক্ষেত্রে সরকারি দলের সংশ্লিষ্টতা নাই সেসব মিডিয়া বন্ধ করা হয়েছে। এগুলিকে কি আমরা বিরোধী মত বন্ধ রাখার কৌশল বলতে পারি না? মানে এটা তো আপনি তথ্যের অবাধ প্রবাহ যে আপনি বজায় রাখতে চান, আপনার সেই বক্তব্যের সাথে তো এটি আসলে একটু সাংঘর্ষিক কিনা? না, সাংঘর্ষিক না, কারণ যেগুলোকে বন্ধ করা হচ্ছে সেগুলো সুনির্দিষ্ট কিছু আইন ভঙ্গের বিষয় ছিল এবং আইনের প্রয়োগের মাধ্যমে সেগুলো হয়েছে। ইভেন আপনি যে দেশে আছেন তার পাশেই যে যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, সেইখানে আপনি দেখবেন নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এরকম একটি গণমাধ্যমকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি যেটা আবার বলবো যে আমরা তথ্যের অবাধ প্রবাহ বিশ্বাস করি, কিন্তু একই সাথে আমি আইন একটু প্রয়োগ একটু এবং একটু আইনের মাঝখানে শাসনে আমরা বিশ্বাস করি। মাঝখানে বোঝার জন্য, নিউজ অফ দ্য ওয়ার্ল্ডকে কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে নাই আসলে। নিউজ অফ ওয়ার্ল্ডের মিস রিপোর্টিং তাদেরকে ধরিয়ে দেওয়ার পর তাদের সম্পাদক এবং অফকম মিলে তারা যে তাদের কাছে যে প্রস্তাব রেখেছিল যে তোমরা এটা করেছো, তারা এটি কনসিড করে তারা সেখান থেকে আসলে তারা বলেছে যে তারা পাবলিকেশনসটা আর কন্টিনিউ করবে না। দুটোর মধ্যে কিন্তু আসলে মানে হয়তো একটু পারতো না। না না, পার্থক্য নাই। বাংলাদেশে অনেকগুলি গণমাধ্যম জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বন্ধ হয়েছে, সরকারি কি বলবো ডিরেকশনের মাধ্যমে সবসময় হয়নি। কাজে এটা ক্ষেত্র বিশেষে কিছু পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে কি হলো, রেজাল্টটা হলো যে আইনের মধ্যে না থাকলে আপনি তার প্রয়োগ ঘটে। এবং আপনি নিজে তো বাংলাদেশে এসেছিলেন, নির্বাচনের সময় আপনি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, আপনি বিভিন্ন জনকে ইন্টারভিউ করেছেন, আপনি নিজে কি কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা আপনি আপনার অভিজ্ঞতা থেকেও তো বলতে পারেন। যে আমরা আসলে বিশ্বাস করি না সাংবাদিকতায় গণমাধ্যমে কোনো বাধা বিঘ্ন তৈরি করে, আমরা অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। এইটার কি কারণ এইটা হইতে পারে যে এইবার আমাদেরকে কোনো রকম কোনো বাধা বা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয় না, কারণ আপনাদের আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। যে প্রশ্নটি দিয়ে আমি শুরু করেছি, যে আপনাদের আসলে কোনো ভাবে এরকম কোনো সংশয় ছিল না যে এই নির্বাচনের ফলটি অন্যরকম হতে পারে। কারণ অন্য সময় তো আমরা নানা ধরনের বাধার কথা আমাদের বন্ধুরাই যারা ঢাকায় আছেন তারা বলেন যে এটি বলা যায় না, এটি করা যায় না, বা এটি পারা যাচ্ছে না। তো আপনার এই যে সন্দেহটা, এটা দূর করার একমাত্র উপায় ছিল যে বিএনপি যদি নির্বাচনে আসলে সেই বাস্তবতায় আপনি যদি সাংবাদিকতা করতেন এবং তখনই আপনি বুঝতে পারতেন, কিন্তু সেটা তো আমাদের হাতে ছিল না। কাজে আমরা এটা চেয়েছিলাম যে বিএনপি আসুক, আসার পরে আপনি আপনার সাংবাদিকতা করেন, করে আপনি নিজে দেখে যান যে আসলে কতটুকু কি হয়। তো এখন তো হাইপোথেটিক্যালি আমি আপনাকে যেটাই বলবো, এটা তো আসলে আমাদের মধ্যে একটা হয়তো ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে। আমি মুখে বলে এটা কি করতে চান, আমরা প্রমাণ দিতে চাই। আমরা যদি নির্বাচন নিয়ে কথা নাও বলি, আপনার অনেক মানে আপনি অনেক মেধাবী এবং আপনার অনেক কিছু মনে থাকে, সেই অর্থে আমি বলছি যে আমরা নির্বাচনের কথা আমরা বাদ দেই। আপনার কাছে কি মনে হয় যে ২৮শে অক্টোবর বাংলাদেশের মিডিয়াগুলির উপরে কি সরকারের এক ধরনের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ প্রভাব, চাপ এগুলি ছিল না? ২৮শে অক্টোবরকে রিপোর্ট করতে গিয়ে বাংলাদেশের গণমাধ্যম কি আসলে ঠিকমতো রিপোর্ট করতে পেরেছে? মানে কেন, আমি আরেকটু ইলাবোরেট করি প্রশ্নটা, যে কেন আওয়ামী লীগ সেখানে একটা শান্তি সমাবেশ করতে গেল, কেন সেই শান্তি সমাবেশ থেকে এরকম একটা সংঘাতের জায়গা তৈরি হলো, সেই জায়গাগুলি থেকে গণমাধ্যম এগুলি আপনার কাছে কি মনে হয়, মানে কোনো চাপ ছিল কিনা গণমাধ্যমের উপরে? আওয়ামী লীগ কেন শান্তি সমাবেশ করতে গেছে এটা তো ব্যাখ্যা আওয়ামী লীগ দিয়েছে। আমি নিজে তো সেই শান্তি সমাবেশে ছিলাম, এবং সেই শান্তি সমাবেশে আমি আপনাকে স্পেসিফিক্যালি বলি, আমাদের যেখানে অবস্থান করার কথা এবং আমার যে এলাকা ঢাকা ১৭ থেকে আমরা যারা ওখানে গিয়েছিলাম, যে রুট ব্যবহার করে যাওয়ার কথা আমরা সেই রুট ব্যবহার করে গিয়েছিলাম। আমরা বরং আক্রান্ত হয়েছিলাম বিএনপি জামাতিদের দ্বারা, এবং তারা বিএনপি সমাবেশ যেখানে ছিল সেই জায়গাটার সাথে আপনি গুগল ম্যাপে যদি দেখেন, আমাদের রুটে তাদের আসার কোনো কারণই নাই। তারা আমাদের রুটের মধ্যে এসে আমাদেরকে আক্রমণ করেছিল, এবং সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যম এসেছে। বরং কিছু প্রোপাগ্যান্ডিস্ট, বিএনপি জামাতি কিছু প্রোপাগ্যান্ডিস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোকে বিভিন্নভাবে এডিট করে অপপ্রচার করে অন্য খাতে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপির সমাবেশে কোথায় হওয়ার কথা, তারা চিফ জাস্টিসের বাসার সামনে কি করছিল? আমাদের তো চিফ জাস্টিসের বাসার সামনে দিয়ে যাওয়ার কথা, আর তাদেরটা নাইট অ্যাঙ্গেল মোড়ে, ওইখানে তো তাদের আসারই কথা না। আপনি গুগল ম্যাপে দেখবেন, ডিসটেন্স দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমরা কিন্তু নিরাপদ দূরত্বে ছিলাম, এবং আমরা কিন্তু আমাদের জায়গাতে ছিলাম। তারা আমাদের এখানে এসে আমাদের জায়গায় এসে আক্রমণ করেছে, এবং আমার প্রচুর লোকজন ঢাকা ১৭ যারা আহত হয়েছিল, যাদেরকে আমাকে চিকিৎসা করাতে হয়েছে, এবং তাদেরকে আমি দেখতেও গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমাদের অনেকের আপনার গাড়ি, বাস এবং তারা ভেঙে
চুরমার করে ফেলেছে। তো আমরা তো আক্রান্ত হয়ে আমরা উন্ডেড হয়েছিলাম। আমার মনে হয় যে এই বক্তব্যটি আপনি কনসিস্টেন্টলি এই বক্তব্যটি দিয়ে আসছেন। আমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে যদি এটিও আবার একটু বলতেন যে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে চেঞ্জ করা, এটি আওয়ামী লীগ যে মানে কবে তারা একটি সমাবেশ দিবে, কবে তারা একটি সভা করবে এবং সেদিনই একটা শান্তি সমাবেশ দিবে, এইটার পেছনে কি আসলে এক ধরনের দূরভিসন্ধি কাজ করেছে না, যে আসলে এরকম একটা সংশয়ের জায়গায় নিয়ে আসা? নো, এটার মধ্যে যেটি কাজ করেছে সেটি আপনাকে বলি, বিএনপি যখনই এই সমাবেশগুলি করে বিভিন্ন সময় তারা জ্বালাও পোড়াও এবং সন্ত্রাস সহিংসতা করেছে অতীতে বিভিন্ন সময়, এবং আমরা এই সতর্কতা অবলম্বনের জন্য শান্তিকে প্রোটেকশন দেওয়ার জন্যই আমরা থাকি মাঠে। আমরা মাঠে থাকি শুধুমাত্র তাদের সাথে বিবাদ করা, ঝগড়া করা, সন্ত্রাসের সাথে তাদের সাথে সংঘর্ষে যাওয়ার জন্য না। আমরা মাঠে থাকি তারা যখন ভায়োলেন্সটা তৈরি করে, একটা হ্যাভক ক্রিয়েট করে, একটা ডিসঅর্ডার নিয়ে আসতে চায় সিস্টেমে, তখন আমরা সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মাঠে থাকি। এটা আমাদের রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে। আমাদের তো দল সরকারে আছে, আমরা কেন অশান্তি চাইবো, আমরা কেন ভায়োলেন্স চাইবো? যত শান্তি থাকবে তত ভালো। আপনি মনে করছেন যে বিএনপির ভায়োলেশন বা বিএনপি জামাতের ভায়োলেশন কন্টেন্ট করার জন্য আপনার আইন শৃঙ্খলা বাহিনী যে সরকার আছে তারা যথেষ্ট না? একটা সিভিলিয়ান ফোর্সও থাকবে, কিন্তু তারপরেও সিভিলিয়ান ফোর্সও থাকতে হবে। অ্যাবসলিউটলি যখন আপনার বিএনপি জামাতিরা যে ধরনের ক্রিমিনাল অফেন্স করে, লিগ্যাল অ্যাকশন তাদের উপরে হয় এবং হবে, কিন্তু তার বাইরে যে রাজনৈতিক চরিত্রটা যেটা বিএনপির, সেই ক্ষেত্রে আমাদের তো রাজনৈতিক জায়গা আছে টু গিভ প্রোটেকশন টু আওয়ার পিপল। তারা যখনই হরতাল দিয়েছে, গাড়ি জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা তো তখন মাঠে থেকেছি। মাঠে আমরা যখন থাকি তখন তাদের ভায়োলেন্সটা কম হয়, কারণ যখন চোরাগুপ্তা হামলা চালাবে, এটা রাজনৈতিকভাবে প্রতিরোধ করারও প্রয়োজন আছে। এটা প্রতিরোধ করার ম্যান্ডেট কি আসলে দেয় বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে আমাদের সংবিধান বা আইন? এটা তো ম্যান্ডেটের বিষয় না, এটা একটা দায়িত্বশীলতার বিষয়। আমার কাছে মনে হয় ভায়োলেন্সের ম্যান্ডেট দেয় না, ভায়োলেন্সের ম্যান্ডেট দেয় না, সেটা কি ম্যান্ডেট নিয়ে করে না, ভায়োলেন্সের ম্যান্ডেট দেয় না, সেটা প্রোটেক্ট করার জন্য পুলিশ এবং মানে আইন শৃঙ্খলা বাহিনী আছে। মানে সেই কেউ একটা ভায়োলেন্স করবে সেটাকে আমি প্রতিরোধ করব, এইটা কেউ বলতে পারে কিনা, এটা আমার ঠিক আই এম নট মানে ভেরি কনভিন্সড। রাজনৈতিকভাবে নৈতিকভাবে সেই ম্যান্ডেট আমাদের আছে বলে আমরা মনে করি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আসি। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধে আপনি ব্যবস্থা নেবেন। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে যে কুৎসা, সেইটা বন্ধে আপনি আসলে কি করবেন? এমন সোশ্যাল মিডিয়াতে তো আমরা এরকম দেখেছি, এমনকি আপনার আগে যিনি এই চেয়ারটাতে বসতেন জনাব মুরাদ হাসান, আওয়ামী লীগের সাবেক এমপি আর সাবেক প্রতিমন্ত্রী, ফেসবুক লাইভে বিএনপি শীর্ষ নেতার মেয়েকে নিয়ে অশালীন ও বর্ণবাদী মন্তব্য করেছেন। সরকার ও দলের পদ হারিয়েছেন ঠিকই, কিন্তু সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স, সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, হবে কিনা, এটি বন্ধে আপনি কি করতে পারবেন বা কি করবেন? আপনার মনে আছে যে ওই ধরনের কুৎসা যখন রিলেটেড যে বক্তব্যগুলো এসেছিল, আমি ব্যক্তিগতভাবে সেটাকে কিন্তু প্রোটেক্ট করেছিলাম। আমি ব্যক্তিগতভাবে, এবং আমার ফেসবুকে সেটা আছে, আমি কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নোংরা কথাবার্তা বলার ব্যাপারটা আমি তার পক্ষে নই। আমি মনে করি শালীনতা বজায় রেখে যুক্তিতর্কের মধ্যে আমাদের আলাপ আলোচনা এবং তর্ক বিতর্ক করা উচিত। এবং একই সাথে আমি মনে করি যে আপনার সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন এবং ডিসএগ্রিমেন্ট যেটা থাকবে সেটা একে অপরকে সেটা রেসপেক্ট করা উচিত। যেটা আমি একেবারেই অ্যাকসেপ্ট করি না সেটা হচ্ছে যে অসত্য, মিথ্যাচার, অর্ধসত্য বলে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য নিয়ে আসা। তবে অশালীন বক্তব্যের বিষয়টি নিয়ে আসলে আমি জানি না এটা কিভাবে কিছু মানুষের মানসিকতা, তার বহিঃপ্রকাশ সেগুলো ঘটে, তারা ঘটায়, তারা করে। কিন্তু যখন অপপ্রচার, গুজব এবং মিথ্যাচার হয়, সেগুলোকে নিশ্চয়ই একটা জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমরা এখনো জানি না এটা কিভাবে আমরা করব, বাট এটা করতে হবে বা করতে চাই, সেই বক্তব্যটি আমি দিয়েছিলাম। তবে আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। আমি আপনাকে একটু পিছিয়ে নিতে চাই। 2008 সালে আওয়ামী লীগের ইশতেহারে সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের এই কলিগ সাগর রুনি হত্যার তদন্তে 100বারেরও বেশি সময় নেওয়া হয়েছে। এটা আসলে এখনো কোথায় দাঁড়ায় নাই, মানে একটা ফাইনাল রিপোর্টে পড়ে নাই। এর কারণ কি বলে আপনি মনে করেন, যে মানে আসলে কি হয়েছে সেখানে, মানে এটা হচ্ছে না কেন? আপনার প্রশ্নের উত্তরটা আমি ঠিক একটু এভাবে দেই। আপনি নিজেই এই বিষয়টি নিয়ে একটি টক শো করেছিলেন এবং সেখানে যমুনা টিভির একজন সাংবাদিক এবং আমি ভুলে গেছি আর অন্য কোন টিভির সাংবাদিকরা, যারা দীর্ঘদিন ধরে এই পার্টিকুলার বিষয়টি নিয়ে তারা সাংবাদিকতা করেছেন, এবং আপনার ওই শোটি যদি আপনি আবার খুঁজে একটু দেখে নেন, ওইটার মধ্যে সকল উত্তর কিন্তু চলে আসছে।
তারা জেনুইনলি এটা নিয়ে খুব একটা কোনো প্রোগ্রেস করতে পারে নাই। সেই বিষয়টি কিন্তু আপনার শোতেই ছিল এবং আমি নিজেও নিজেকে এনলাইটেন করেছিলাম আপনার শোটি দেখে। দ্যাট ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল শো ইন এ সেন্স যে একেবারে তথ্যপত্র ভিত্তিক অবজেক্টিভ একটা ডিসকাশন সেখানে হয়েছিল, পলিটিক্যাল যে ন্যাস্টিনেস যেটা থাকে সেটাকে বাইরে রেখে। সামওয়ান কল্ড মহসিন, জি, মহসিনুল হাকিম ছিলেন, মহসিনুল হাকিম ছিলেন, বদরুজ্জামান বাবু ছিলেন, এবং জি, এবং দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক শো এবং ভেরি একাডেমিক এবং ভেরি কি বলবো মানে অবজেক্টিভ একটা অ্যানালিসিস ছিল এবং আমি নিজেও এনলাইটেন হয়েছিলাম। আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারটি নিয়ে আপনি তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পরে বা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে এটি আপনি ব্যক্তিগতভাবে খোঁজ নেবেন এবং এটি জানতে চেষ্টা করবেন? কারণ আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আসলে ট্রাস্ট ইস্যু রয়েছে সরকারের, র্যাবের যারাই তদন্ত করছেন পুলিশ বিভাগের তাদের বিরুদ্ধে, এবং আপনি নিশ্চয়ই এটি দেখবেন যে এটি আসলে এখন কি অবস্থা আছে, কেন বারবার এর মধ্যে আসলে সময় নেওয়া হচ্ছে। আচ্ছা, আমি একটু আরেকটি প্রসঙ্গে আসি যে ভারতে একটি অভিযোগ আছে যে কেন্দ্রীয় সরকারের আনুকূল্যে আদানি গ্রুপ একের পর এক গণমাধ্যম অধিকার করে নিচ্ছে। বাংলাদেশেও একটি গ্রুপ, আপনি জানেন যে এসালাম গ্রুপ নিয়ে এমন আলোচনা আছে, বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা? একাধিক টিভি রয়েছে, একাধিক রয়েছে। শুধু আসলে এসালাম গ্রুপকে আমি এখানে সিঙ্গেল আউট করতে চাই না, কারণ এসালাম গ্রুপের বিরুদ্ধে টাকা লোন নেয়ার, ফেরত না দেওয়ার নানা ধরনের অভিযোগ রয়েছে। অনেক ব্যবসায়ী সংগঠনের কাছেই আসলে অল্প কয়েকটি ব্যবসা সংগঠনের কাছে চলে যাচ্ছে সমস্ত সাংবাদিকতার সমস্ত জায়গাগুলি। এগুলি নিয়ে আপনি কি বলতে চাইবেন?